হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি 11 শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের মনোবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ইন্দ্রজিৎ পাবলিকেশন বইয়ের ইতিমধ্যে আমার চ্যানেলে ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায় নিয়ে আলোচিত হয়েছে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। দ্বিতীয় অধ্যায় মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি সমূহ। তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে মোট 7টি এমসিকিউ দেওয়া হবে। আর যেগুলো এখানে দেখো গোল গোল করা আছে, যে গোল গোল করা আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ফলে এগুলো একটু বেশি ভালো করে পড়বে। আর যেগুলো গোল গোল নেই সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট সবকটাই পড়া দরকার। কারণ সবকটা পড়লে মোটামুটি পরীক্ষার সময় যদি আউট অফ সার্কেল থেকে কোশ্চেন দেওয়া হয় তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবে তোমরা। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো, ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন আলফ্রেড বিনে। 2, ডিএটি এর পুরো কথাটি হলো ডিফারেন্টিয়াল অ্যাপটিটিউড টেস্ট। ডিএটি অভিক্ষাটি তৈরি করেছিলেন বেনেট সিসোর ওয়েজম্যান। WAIS এর সম্পূর্ণ কথাটি হলো ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল। একটি ভাষামূলক 5 নম্বর কোশ্চেন, একটি ভাষামূলক বুদ্ধি অভিক্ষা হলো আর্মি আলফা বুদ্ধি অভিক্ষা। 6, হাউটন এফেক্ট কোন পদ্ধতির একটি বড় ত্রুটি? অ্যান্সার হবে পর্যবেক্ষণ পদ্ধতি। কোশ্চেন নম্বর 7, একটি প্রক্ষেপণ অভিক্ষার উদাহরণ দাও। উত্তর কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। 8, একটি সম্পাদনী বুদ্ধি অভিক্ষা হলো আলেকজান্ডার পাস অ্যালং বুদ্ধি অভিক্ষা। 9, আর্মি বিটা বুদ্ধি অভিক্ষা হলো এক প্রকার ভাষাবিহীন বুদ্ধি অভিক্ষা। 10, যখন একটি চলের মান বৃদ্ধি পেলে অপর একটি চলের মানও বৃদ্ধি পায় তখন দুটি চলের মধ্যে সহগতি সম্পর্ক আছে, তা হলো ধনাত্মক সহগতি। 12, পর্যবেক্ষণে থেকে পর্যবেক্ষকের ভূমিকা কীরূপ তার ভিত্তিতে পর্যবেক্ষণের প্রকারভিত্তি হলো, অ্যান্সার হবে অপশন সি, পার্টিসিপেন্ট অবজারভেশন, নন পার্টিসিপেন্ট অবজারভেশন। 13 নম্বর কোশ্চেন, দুটি আলাদা পরিস্থিতিতেও একই অভিক্ষা প্রয়োগ করে যদি ধারাবাহিক স্কোর পাওয়া যায় তাহলে অভিক্ষাটির যে বৈশিষ্ট্য আছে তা হলো নির্ভরযোগ্যতা বা রিলিয়েবিলিটি। 14, নিম্নলিখিত বিকল্পের মধ্যে যেটি একটি আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য নয় সেটি হলো ব্যক্তিনিষ্ঠতা। আচ্ছা, এখানে বাদবাকি 3টে রয়েছে, সেগুলো কিন্তু সবকটাই আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য। 15, MMPI এর সম্পূর্ণ কথাটি হলো মিনেসোটা মাল্টিফেসিস পার্সোনালিটি ইনভেন্টরিস। আচ্ছা, কোশ্চেন নম্বর 16, ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি হিসেবে প্রক্ষেপণ অভিক্ষার বা প্রজেক্টিভ টেস্ট প্রথম সূচনা করেন ফ্র্যাঙ্ক। 17, নিম্নলিখিত কোনটি বিগ 5 পার্সোনালিটি ফ্যাক্টরের অংশ? অ্যান্সার হবে নিউ রোটিসিজম। কোশ্চেন নম্বর 18, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মনোবৈজ্ঞানিক গবেষণার নৈতিক নীতি নয়? অ্যান্সার হবে অনিচ্ছিক অংশগ্রহণ। কোশ্চেন নম্বর 19, মনোবৈজ্ঞানিক অভিক্ষা হল নির্দিষ্ট আচরণের এক প্রকার বস্তু সাপেক্ষ এবং আদর্শায়িত পরিমাপ। এটি বলেছিলেন অ্যানাস্টাসি অ্যান্ড উরবিনা। 20, নিও পার্সোনালিটি ইনভেন্টরি এর রিভাইজ সংস্করণটি প্রস্তুত করেন কস্টা অ্যান্ড CRAE। 21, নিম্নলিখিত কোনটি মনোবৈজ্ঞানিক অনুশীলনের লক্ষ্য নয়? অ্যান্সার হবে আচরণের পুনরাবৃত্তি। তাছাড়া বাদবাকি 3টি বর্ণনা, ব্যাখ্যা এবং প্রয়োগ 3টি হচ্ছে কিন্তু মনোবৈজ্ঞানিক অনুশীলনের লক্ষ্য।
22 বিভিন্ন স্বাভাবিক বা এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা স্ক্রিনশট নিতে পারো। 23 পরীক্ষক যে চলগুলিকে ম্যানিপুলেট করেন ও যার প্রভাব নির্ভরশীল চলের ওপর পরীক্ষা করতে চান তাই হলো স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। 24 খুব একটা ইম্পর্টেন্ট নয়। 25ও খুব একটা ইম্পর্টেন্ট নয়। 26 এটাও খুব একটা ইম্পর্টেন্ট নয়। 27 মনোবৈজ্ঞানিক গবেষণার প্রথম ধাপটি হলো সমস্যাকে চিহ্নিতকরণ। 28 হিপোথেসিস বা প্রকল্প সর্বদা একটি ঘোষণামূলক বিবৃতি। একজন মনোবৈজ্ঞানিক তার গবেষণার ক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করবেন তা বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করবে গবেষণার উদ্দেশ্যের উপর। 30 নম্বর খুব ইম্পর্টেন্ট। পর্যবেক্ষণের দুটি মুখ্য উদ্দেশ্য হলো, এর মধ্যে অ্যান্সার কোনোটি হবে না। পরে কোশ্চেন দেখো 31 আচরণের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ধারণে সফল হয় না সহগতির সম্পর্ক গবেষণা। 32 খুব ইম্পর্টেন্ট নয়। 33 ইম্পর্টেন্ট। পরীক্ষণ কার্য সম্পাদন করার জন্য অনেক ক্ষেত্রে দুটি দল থাকে, এক্সপেরিমেন্টাল গ্রুপ অ্যান্ড কন্ট্রোল গ্রুপ। 34 ল্যাবরেটরিতে করা পরীক্ষণ কার্যের ক্ষেত্রে পরীক্ষক যে চলের উপর সর্বাধিক ম্যানিপুলেশন আরোপ করে থাকেন সেটি হলো স্বাধীন চল। 35 দুটি চলের মধ্যে সম্পর্কের মাত্রা এবং অভিমুখকে একটি সূচকের মাধ্যমে প্রকাশ করা হয় যাকে বলা হয় সহগতির সহগাঙ্ক। 36 সর্বাপেক্ষা বৃহত্তম সহগাঙ্ক হলো +1.00। 37 দুটি চলের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কি না তা নির্ধারণের জন্য যে পদ্ধতি ব্যবহৃত হয় তা হলো সহগতি সম্পর্কিত গবেষণা। 38 খুব একটা ইম্পর্টেন্ট নয়। 39ও খুব একটা ইম্পর্টেন্ট নয়। 40 এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। 41 ইম্পর্টেন্ট। সাক্ষাৎকার পদ্ধতির দুটি প্রকারভেদ হলো ফর্মাল অ্যান্ড নন ইনফর্মাল ইন্টারভিউ। 42 খুব একটা ইম্পর্টেন্ট নয়, যদি এর অ্যান্সার হবে সি। 43 গবেষকরা কেস স্টাডি যে দৃষ্টিভঙ্গি রূপে আখ্যায়িত করেছেন সেটি হলো অনুদৈর্ঘ্যমূলক দৃষ্টিভঙ্গি। 44 খুব একটা ইম্পর্টেন্ট নয়। 45ও নয়। 46 47 এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা দেখে নিতে পারো। 48 ইম্পর্টেন্ট নয়। 49 একটু ইম্পর্টেন্ট আছে। মনোবৈজ্ঞানিক অভিজ্ঞা গঠনে প্রথম পদক্ষেপ হলো অভিজ্ঞায় ব্যবহৃত আইটেমস লেখা বা আইটেম রাইটিং। 50 নর্ম এর অর্থ হলো মানদণ্ড বা স্ট্যান্ডার্ড। 51 প্রজেক্টিভ টেস্ট হলো এক প্রকার ব্যক্তিত্ব পরীক্ষা। 52 ডিএটি এর এক প্রকার প্রবণতা অভিক্ষা। ডিএটির ভাষা ব্যবহারের অভিক্ষায় আছে দুটি অংশ। 54 ডিএটি এর তৃতীয় উপ অভিক্ষাটি হলো বিমূর্ত বিচারকরণ। 55 খুব একটা ইম্পর্টেন্ট নয়। 56 ইম্পর্টেন্ট নয়। 57 ইম্পর্টেন্ট। স্পিড টেস্টের একটি উদাহরণ হলো ক্লারিক্যাল অ্যাপটিটিউড টেস্ট। 58 খুব একটা ইম্পর্টেন্ট নয়। 59 পিকচার কম্পিলিশন টেস্ট হলো সম্পাদনী অভিক্ষা। 60 খুব একটা ইম্পর্টেন্ট নয়। 61 62 63 খুব একটা ইম্পর্টেন্ট নয়। 64 একটু ইম্পর্টেন্ট আছে। কত সালে বেল অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরির স্টুডেন্ট ফর্ম প্রকাশিত হয়? 1934 বেল অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরির প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ফর্মে অভিযোজন বা অ্যাডজাস্টমেন্টের কোন ক্ষেত্রটি যোগ করা হয়? বৃত্তিগত ক্ষেত্রে অভিযোজন। 66 বেল অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরির স্টুডেন্ট ফর্মে অ্যাডজাস্টমেন্টের কতগুলি ক্ষেত্রে উল্লেখ আছে? 4টি। 67 এপি এর পুরো কথাটি হলো আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। 68 এনইও পিআই আর যা পরিমাণ করে থাকে তা হলো বিগ 5 পার্সোনালিটি ফ্যাক্টরস। 69 ইম্পর্টেন্ট নয়। 70 ডিএটি এর ষষ্ঠ অভিজ্ঞতাটি হলো ক্লারিক্যাল স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। 70 ইম্পর্টেন্ট নয়। 71 ইম্পর্টেন্ট নয়। 72 73 এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে দেখে নাও একবার, জাস্ট ব্রেনে থাকলেই হলো। 74 75 এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, যারা লাগবে তারা স্ক্রিনশট নিতে পারো। এবার দেখো শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করবো। ফার্স্ট কোশ্চেন দেখো,
পর্যবেক্ষণের দুটি মুখ্য উদ্দেশ্য হলো বর্ণনা ও অন্বেষণ বা খোঁজা। 2 নম্বর খুব এটা ইম্পর্টেন্ট নয়, 3 নম্বর ইম্পর্টেন্ট, 3 4 5 6 7 8 এখানে খুব ইম্পর্টেন্ট এগুলো। 3, ল্যাবরেটরিতে নিয়ন্ত্রিত পরিবেশে পর্যবেক্ষণকে কন্ট্রোল অবজারভেশন বলা হয়। 4, পরীক্ষণ কার্য সম্পাদন করার জন্য অনেক ক্ষেত্রেই যে দুটি দল থাকে তা হলো পরীক্ষণমূলক দল এবং নিয়ন্ত্রিত দল। কোশ্চেন নম্বর 5, যদি দুটি চলের মধ্যে কোনো সম্পর্ক বর্তমান না থাকে তবে বলা যায় তাদের মধ্যে সহগতি সম্পর্ক 0। কেস স্টাডি হলো বর্ণনামূলক গবেষণার একটি অন্যতম প্রকারভেদ। 7, গবেষকরা কেস স্টাডিকে এক প্রকার অনুদৈর্ঘ্যমূলক দৃষ্টিভঙ্গি রূপে আখ্যায়িত করেছেন। কোশ্চেন নম্বর 8, মনোবৈজ্ঞানিক অভিক্ষার উদ্দেশ্য যাই হোক সেই অভিক্ষার মূল্যায়ন গুণগত বা পরিমাণগত উভয় প্রকারে হয়ে থাকে। কোশ্চেন নম্বর 9, বিনে সিমো বুদ্ধি অভিক্ষা 1905 সালে নির্মিত হয়েছিল। 10, যে ধরনের অভিক্ষায় অভিক্ষার্থীদের কোনো প্রশ্ন উত্তর দিতে হয় না বরং কিছু কার্য সম্পাদন করতে হয় সেই ধরনের অভিক্ষাকে বলা হয় সম্পাদনী অভিক্ষা। কোশ্চেন নম্বর 11, ফার্স্ট কোশ্চেন দেখো, এটা খুব একটা লাগবে না, ইম্পর্টেন্ট নয়, 12 লাগবে না, 13 লাগবে। সাক্ষাৎকার দাতা ও সাক্ষাৎকার গ্রহীতার মধ্যে এক প্রকার মুখোমুখি সম্পর্কের পরিস্থিতি থাকে। সাক্ষাৎকার পদ্ধতিতে প্রশ্ন করার ক্ষেত্রে অনেক নমনীয়তা পরিলক্ষিত হয়। 15, প্রক্ষেপণ অভিক্ষার অন্যতম উদাহরণ হলো রর্শা কালিচাপের অভিক্ষা। 16, কেস স্টাডি পদ্ধতির প্রধান উদ্দেশ্য হলো ব্যক্তির জীবনচক্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি অনুধাবন করা। 17 দরকার নেই, এখানে 18 19 20 খুব একটা দরকার নেই, 23 দরকার, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন 23 কোশ্চেন দেখো, যোগ ও মেডিটেশনের মাধ্যমে পীড়নকে হ্রাস করা সম্ভব হয়। 24 ইম্পর্টেন্ট, মনোবৈজ্ঞানিক গবেষণার দ্বিতীয় ধাপ বা পর্যায় হলো প্রকল্প প্রণয়ন করা। 25, বহিরাগত চল হলো এমন অনিয়ন্ত্রিত কিছু চল যা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট চলের মধ্যে সম্পর্ককে প্রভাবিত করে। 26, প্রক্ষেপণ পদ্ধতি কথাটি এসছে প্রক্ষেপণ নামক ডিফেন্স মেকানিজম থেকে। 27 28 খুব একটা লাগবে না কাজে। 29 এগুলো আগে আলোচনা হয়েছিল। 30 নম্বর কোশ্চেন লাগবে, নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চল হলো পরীক্ষার্থী। 31 লাগবে না। 32, মনোবৈজ্ঞানিক গবেষণার পঞ্চম ধাপ বা পর্যায় হলো পর্যবেক্ষণ ও পরিমাপের জন্য টুলসগুলি গঠন করা ও সংগ্রহ করা। 33 34 লাগবে না। 35, ল্যাবরেটরিতে করা পরীক্ষণ কার্যকে সর্বদাই পুনরাবৃত্তি করা সম্ভব হয়। 36 লাগবে না। 37 লাগবে না। 38, পরীক্ষণ পদ্ধতির সবথেকে বড় গুণ হলো একত্রে পরীক্ষক একটি সমস্যাকে নিয়ন্ত্রিত পরিবেশে পর্যালোচনা করে থাকেন। 39, ল্যাবরেটরিতে করা পরীক্ষণ কার্যটি যে পরিবেশে করা হয় তা সম্পূর্ণ কৃত্রিম পরিবেশ। 41 42 43 4 5 6 এগুলো খুব একটা লাগবে না, এগুলো জাস্ট দেখে নাও, মাথার মধ্যে একটু রাখো। 47 লাগবে না। 48ও লাগবে না। 49 লাগবে। দেখো, কস্টা অ্যান্ড MCCRL নিয়োগ ব্যক্তিত্বের ইনভেন্টরির রিভাইসড সংস্করণটি প্রস্তুত করেন। টেস্ট রিটেস্ট নির্ভরযোগ্যতা বা রিলিয়েবিলিটি পরিমাণের একটি পদ্ধতি। 51 52 54 এগুলো লাগবে না। 56 এগুলো খুব একটা কাজে লাগবে না। ম্যাচিং দেখো, ম্যাচিং এখানে দিয়েছে যে কোনটা কি, একের হবে ডি, বিনে মানে বুদ্ধি অভিক্ষা হচ্ছে বিনে সিমো অভিক্ষা, প্রবণতা অভিক্ষা হচ্ছে ডিএটি, প্রক্ষেপণ অভিক্ষা হচ্ছে কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা, সেলফ রিপোর্ট ইনভেন্টরি হচ্ছে ইপিকিউ। তাহলে এখানে অপশান হবে সি। 2 আর 3 দেখে নাও, 2 হবে অ্যান্সার এ, 3 এ, 4 এ হবে। এবার হচ্ছে দেখো নেক্সট কোশ্চেন, যে চিত্রের সঠিক স্থানের বিকল্পটি নির্বাচন করো। তাহলে 3 নম্বরে কি হবে এখানে, দেখো দিয়েছে এখানে বিবৃতি, মানে কোনটা এ আর উভয় সত্য কিনা এগুলো দেখতে হবে। 1 2 লাগবে না। 3 দেখে নাও, 3 4 লাগবে, যেখানে এ সত্য কিন্তু আর মিথ্যা।
এগুলো বিবৃতি আর ট্রু ফলস ম্যাচিং কীভাবে করতে হয়, কীভাবে পরীক্ষায় না জানলেও করতে হয়, এগুলো নিয়ে একটা ভিডিও করব। ঠিক আছে, এরপরে দেখো 5A, এখানে ঘটনাক্রম সাজাতে বলেছে, কোনটা আগে হবে এখানে সব সাজানো আছে, দেখে নাও। প্রথমে হবে 1 নম্বরটা কাজে লাগবে না, 2 নম্বর দেখে নাও। মনোবৈজ্ঞানিক গবেষণার জন্য প্রয়োজন সমস্যাটি চিহ্নিতকরণ, তারপর হচ্ছে মনোবৈজ্ঞানিক গবেষণার জন্য প্রয়োজন প্রকল্প প্রণয়ন করা, 3 নম্বর হচ্ছে যে কোনো মনোবৈজ্ঞানিক গবেষণার জন্য নকশা প্রস্তুতকরণ, আর 4 হচ্ছে মনোবৈজ্ঞানিক গবেষণার জন্য বিভিন্ন চলগুলির চিহ্নিতকরণ ও নিয়ন্ত্রণ। তাহলে এখানে কী হবে, 4এরটা হচ্ছে 1, মানে প্রথমে 4 হবে, তারপর 1 হবে, তারপর 3, তারপরে 2। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়।